বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে। আমার রোহিঙ্গা সংকট, 3 পার্বত্য জেলার সংকট, ভারত আমার 3 পাশে প্রতিনিয়ত উস্কানি তারা যেটা তৈরি করছে পুশিনের নাম করে বাংলাদেশের, তার মানে আগামী নির্বাচন যদি পিছিয়ে যায়, ভণ্ডুল হয়ে যায়, ফেব্রুয়ারি নির্বাচন যদি বন্ধ হয়ে যায়, যদি অনিশ্চিত হয়ে যায়, সরকারের ভাগ্য তো অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, যেটা আমরা বলেছি বিচার সংস্কারের প্রক্রিয়ায় আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী উত্তরণের ধাপে যেতে চাই, তাহলে সেটাও তো তাকে আপনি পথ হারিয়ে ফেলছেন। একটা গভীর রাজনৈতিক সংকট, বিপর্যয়ের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাবার পায়তারা কিনা একটু ভেবে দেখেন। ভূমিকার ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, সরকারের সাথে কারা সেনাবাহিনীর এই দূরত্বের জায়গাটা কারা তৈরি করল? এটা কি রাজনৈতিক দল? জনগণের কোনো অংশ? হলফ করে কেউ একথা কিন্তু বলতে পারবেন না। আমরা বরাবরই চেয়েছি সরকারের সাথে সেনাবাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ থাকবে, আলাপ আলোচনা থাকবে, এবং তারা তো সরকারেরই তারা অধীনে কাজ করবেন। সরকার রাজনৈতিক কমান্ডে, তাদের যে প্রশাসনিক কমান্ডে তারা কাজ করবেন। তার মানে সরকারের মধ্যে কেউ না কেউ আছেন যারা সশস্ত্র বাহিনীকে এবং সরকারের সাথে একটা অপ্রয়োজনীয় দূরত্ব যারা অব্যাহত তারা রেখে দিতে চান। এটা একটা ভয়ঙ্কর খেলা। এবং আমি এখানে নাম উল্লেখ করতে চাই না, কিছু কিছু লোকের নাম গণমাধ্যম ইতিমধ্যে বেরিয়ে এসছে। আমাদের ইউটিউবাররা অনেকের দিকে তারা অঙ্গুলি তারা তুলছেন, তারা অপ্রয়োজনীয় দূরত্ব তারা তৈরি করছেন, এবং এই খেলাগুলো আমাদের জন্য খুবই বিপজ্জনক। সরকারকে বলবো, মেহেরবানি করে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেন এবং সশস্ত্র বাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ আমাদের যে বাহিনীগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, তার মধ্যে একটা ভারসাম্যমূলক সম্পর্ক, একটা বোঝাপড়ার জায়গাটা আমরা তৈরি করতে চাই। কারণ আমরা নিজেরা যদি বিবাদে যদি জড়িয়ে পড়ি, আমি সবসময় বলি বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে কিন্তু প্রতি অভ্যুত্থান হাঁটে। প্রতিনিয়ত যাদেরকে আমরা বিদায় দিয়েছি 2000 তরুণের ছাত্র শ্রমিকের জীবনদানের মধ্য দিয়ে, গত একটা বছরে কত ছুতায় কতভাবে তারা ফিরে আসার তাদের উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। আপনি কি তাদের জন্য কি জমিনটাকে আপনি বাড়িয়ে দেবেন? তাদের জন্য রাস্তাটা কি আপনি আরও কি প্রশস্ত করবেন? সেজন্য বলতে চাই, এইসব ব্যাপারগুলোতে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়া দরকার, অল্প কিছু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার, এবং যার যেখানে ঘাটতি আলাপ আলোচনা করেন, আমরা সেখানে কথাবার্তা বলে আমরা আসতে পারি। এই মুহূর্তে নির্বাচন তো সবচেয়ে বড় আমাদের এজেন্ডা। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এবার যে সংস্কার কমিশনগুলো হয়েছে, আমরা প্রায় 23 দিন ধারাবাহিক যে আলাপ আলোচনা ঐক্যমত্য কমিশনের, দিদার কিছুটা উল্লেখ করলেন, আমাদের রুবেলও বলবার চেষ্টা করলেন, একটা অসাধারণ একটা আমরা মৈত্রীর ভেতর দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা এই আলাপ আলোচনা সংগঠিত হয়েছে। যাদের সঙ্গে আমাদের অনেকের মুখ দেখা দেখির সম্পর্ক ছিল না, ঐক্যমত্য কমিশনে আমরা একসঙ্গে বসছি, আলোচনা করেছি, কিছু ঠাট্টা মশকারা হয়েছে। এটা বাংলাদেশের নতুন একটা সংস্কৃতির জন্ম দিয়েছে। এটা অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি। আমরা আশা করি আগামী 15ই সেপ্টেম্বরের ভেতরে ঐক্যমত্য কমিশন তারা এই যে 84টা যে সমঝোতা সনদ 1 এবং অঙ্গীকারনামা, তারা কিছুটা এটাকে পরিবর্তন করবেন, সংশোধন করবেন, সম্ভবত ছোট করে আনবেন। অনেকেরই আমাদের প্রস্তাব ছিল, এটি একটা দলিল তারা তৈরি করবেন। আমরা আশা করি 15ই সেপ্টেম্বরের মধ্যে জাতীয় সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে পারবো। এটি হবে আমাদের ইতিহাসের এবারকার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন। ভবিষ্যতে কেন এটা অর্জন? ভবিষ্যতে কোনো দল, কোনো ব্যক্তি আরএফএল অডিটর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। যাতে ক্ষমতা যাওয়ার পরে যাতে ক্ষমতাকে একটা জমিদারি মনে না করে, যাতে পৈতৃক তালুকদারি মনে না করে যা খুশি করা যায়, তার একটা সাংবিধানিক গ্যারান্টি। আমরা সেজন্য সংবিধান রাষ্ট্রের যে গণতান্ত্রিক সংস্কার রূপান্তর, সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু তারপরে থাকে নির্বাচন। এখন নির্বাচন যখন এজেন্ডা, আমরা প্রফেসর ইউনূস 5ই আগস্টে তার যে বক্তব্য, এরপরে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছেন, আমরা আশাবাদী হতে চেয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছিল
নির্বাচন কেন্দ্র করে এই ঘোষণার পরে মনস্তাত্ত্বিক দূরত্ব অনেকখানি হ্রাস পেয়েছে। মানুষ অপেক্ষা, আমরা সবাই দাবি করেছি, নিশ্চয় আপনারাও দাবি করেছেন, অনতিবিলম্বে নির্বাচনে একটা রোড ম্যাপ দেবার জন্য। নির্বাচন কমিশন যখন সে রোড ম্যাপ ঘোষণা করল, আমরা দেখলাম যাদের কিনা আমরা ঐক্যমতে আলোচনা করছি, কথা বলছি, ওনারা নতুন নতুন বাহানা নিয়ে ওনারা হাজির হয়েছেন। বাহানাটা কি? বাহানা হচ্ছে পিআরএ সমগ্র নির্বাচন হতে হবে, নিম্ন কক্ষে উচ্চ কক্ষে পিআরএ নির্বাচন হতে হবে। আমি গণমাধ্যমের ভাইদেরকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, নিশ্চয়ই এই বক্তব্যটা আপনারা পৌঁছে দেবেন দেশবাসীর কাছে। জাতীয় ঐক্যমত কমিশনের দিক থেকে নিম্ন কক্ষে পিআরের কোনো প্রস্তাবনা তারা উত্থাপন করেন নাই। এখানে গণতন্ত্র মঞ্চের সকল শীর্ষ নেতারা তারা এখানে আছেন, আপনারা সবাই তার সাক্ষী আছেন। জাতীয় ঐক্যমত কমিশন এটা তাদের এজেন্ডার মধ্যেই নাই, নিম্ন কক্ষে পিআরের কোনো আলোচনাই নাই। এক, আলোচনাটা হয়েছে উচ্চ কক্ষে পিআর বা ভোটের সংখ্যানুপাতিক হারে আমরা 100 আসন যেটা আলোচনা করেছি, উচ্চ কক্ষে হলে 100 আসন হবে। হ্যাঁ, সেখানে আমরা প্রায় 24-25টা দল, গণতন্ত্র মঞ্চের দলগুলো সহ আমরা একমত হয়েছি যে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন বিন্যাস বা নির্বাচন হতে পারে। আর বিএনপি সহ কটা দল তারা নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন, এবং সেটাও, এবং ওই ভিত্তিতে আমরা হয়তো স্বাক্ষর করব। নির্বাচন হওয়ার পরে যে 24-25টা দল যারা আমরা একমত হয়েছি, তারা যদি পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান, তারা পিআরের ব্যাপারে সেখানে সিদ্ধান্ত হবে, ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চ পরিষদ গঠিত হতে পারে। আর বিএনপির জন্য ওপেন একটা জায়গাটার সুযোগ আছে, বিএনপি যদি পুনর্বিবেচনা করে নির্বাচনের পরে সামগ্রিক বিবেচনা করে যে উচ্চ কক্ষ ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হতে পারে, সেই সুযোগটা বিএনপির জন্য আছে। এখন এটাকে যখন আপনার কেবলমাত্র বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় যখন নির্বাচনটাই প্রধান এজেন্ডা, তখন যেভাবে যারা নিজেদেরকে দায়িত্বশীল দল মনে করেন, আমি দেখি তারা ইতিমধ্যে অনেকগুলো মিটিং করেছেন, মিটিংয়ের ব্যানার হচ্ছে দায়িত্বশীলদের সাথে আলোচনা, এবং তারা যখন এই ধরনের এজেন্ডা যখন হাজির করেন যে আগামী নির্বাচনে যে পিআর না হলে আগামী নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এটা কি গণতন্ত্রের ভাষা? গত 1 বছর ধরে আপনারা যে সুশীল কথাবার্তা বলছেন, আপনারা যে গণতন্ত্রের কথা বলছেন, এটা কি সে গণতন্ত্রের ভাষা? এটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রের ভাষা না। সেই জায়গা থেকে, এবং তারা যেটা বলছেন তার মানে কি, নির্বাচনটা একটা অনিশ্চিত সময়ের জন্য তারা কি ঝুলে দিতে চান তারা? 2 নম্বরের প্রশ্ন, তাহলে এগুলো তারা বলছেন কেন? রাজনৈতিক দলগুলো যখন মাঠে কথা বলে, আমি প্রায় বলি কোনটা মাঠের কথা, কোনটা পলিটিক্যাল স্ট্যান্ড, এবং এর পিছনে রাজনৈতিক সমীকরণ কি আছে, ভোটের কোনো সমীকরণ আছে কিনা, রাজনীতির কোনো সমীকরণ আছে কিনা, আগামী নির্বাচন কেন্দ্র করে সিটের কোনো সমীকরণ আছে কিনা, এগুলো নিশ্চয়ই অনুসন্ধানী সাংবাদিক হিসাবে এগুলো নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন। এগুলো নিশ্চয়ই কোনো দায়িত্বশীল আচরণ নন। এগুলো অনেকে বলছেন গণভোটে তারপরে যাওয়া লাগবে, তো আপনি এতগুলো সমঝোতা সনদ যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে ভিন্নমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলো নিয়ে কি বাস্তবে গণভোটে যাওয়ার কোনো সুযোগ, কোনো অবকাশ আছে? তাহলে এগুলো আপনারা হাজির করছেন কেন? আপনারা কি ফেব্রুয়ারির নির্বাচনটা কি এটা কি বন্ধ করতে চান? যদি চান কথাটা খোলামেলা বলেন, থলের মধ্যে যে সমস্ত বিড়ালগুলোকে রেখে দিয়েছেন, বিড়ালগুলোকে ছেড়ে দেন, বের করে দেন, আসল কথাটা ঝেড়ে বলেন। তো ঝেড়ে বললে মানুষ বুঝতে পারে যে আপনাদের কোন কথার পিছনে কোন কথাটা আছে। কিন্তু যেটা বলে আমি শেষ করব, আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন ধরুন কোনো কারণে যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ফেব্রুয়ারি নির্বাচন যদি বন্ধ হয়ে যায়, যদি অনিশ্চিত হয়ে যায়, সরকারের ভাগ্য তো অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, যেটা আমরা বলেছি বিচার সংস্কারের প্রক্রিয়ায় আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী উত্তরণের ধাপে যেতে চাই, তাহলে সেটাও তো আপনি তাকে আপনি পথ হারিয়ে ফেলছেন। একটা গভীর রাজনৈতিক সংকট, বিপর্যয়ের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাবার পায়তারা কিনা একটু ভেবে দেখেন। 2 নম্বর হচ্ছে
বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে। আমার রোহিঙ্গা সংকট, 3 পার্বত্য জেলার সংকট, ভারত আমার 3 পাশে প্রতিনিয়ত উস্কানি তারা যেটা তৈরি করছে পুশিনের নাম করে বাংলাদেশের, তার মানে আগামী নির্বাচন যদি পিছিয়ে যায়, ভণ্ডুল হয়ে যায়,